প্রতি বছর ঢাকা থেকে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ চলে যায়। রাস্তাঘাট সব পাকা হয়ে যায়, আবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নেমে যায়। তখন শহরটা সাডেনলি বাসযোগ্য হয়ে যায়। কিন্তু ঈদ শেষ হলেই সবকিছু আবার আগের মতো ফিরে যায়। ট্রাফিক, পলিউশন, কায়োস আর এই একটা সিন কোয়াইটলি দেখায় বাংলাদেশ কতটা একটা সিটির উপর ডিপেন্ড করে। ঈদের দিন রাতে আমি বের হলাম ঘুরতে এই ফাঁকা ঢাকাতে। যদিও এই ভিডিও আপলোড যখন হবে ঈদ শেষ, তাও সবাইকে ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের সময় ঢাকাতে যারা থাকে তারা একটা অন্যরকম পরিবর্তন দেখতে পারে। নর্মালি পুরান ঢাকা থেকে আমার অফিস গুলশানে যেতে যেখানে 1 থেকে 2 ঘন্টা লাগতো, সেইখানে আজকে 15 মিনিট লাগছে। কিছুক্ষণের জন্য হলেও ঢাকা একটা নতুন শহরে রূপান্তর হয়। কিন্তু আরেকটা ভালো জিনিস হলো আজকে ঢাকার বাতাসটাও একটু অন্যরকম। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিকে দেখলে বুঝবেন লাস্ট 1 সপ্তাহ ধরে আইকিউ এর ডেটা অনুযায়ী ঢাকার AQI ছিল 250 থেকে 300-র উপরে। এইটা মানে হ্যাজার্ডাস লেভেল। এইখানে নিঃশ্বাস নেওয়া পর্যন্ত রিস্কি। কিন্তু আজকে ঈদের দিন AQI নেমে এসেছে 100 থেকে 160। যদিও এখন আনহেলদি লেভেলে আছে, কিন্তু ঈদের সময় এই নোটিসেবল ড্রপটা লক্ষ্য করা যায়। এবং আপনি যদি বিগত ঈদগুলোর রেকর্ড চেক করেন, এই প্যাটার্নটা সবসময় দেখতে পারবেন। তবে দুঃখের বিষয়, এই ফাঁকা ঢাকাটা অ্যাকচুয়ালি কিছুদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। মানুষ ফিরবে, ট্রাফিক ফিরবে, পলিউশন ফিরবে, আর এই বার্ষিক সাইকেলটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে একটা আনকমফোর্টেবল সত্য দেখাবে। ইকোনমিস্ট এবং আরবান প্ল্যানার্সরা একে বলে ওভার সেন্ট্রালাইজেশন। আমাদের দেশের সবচেয়ে বড় স্ট্রাকচারাল ক্রাইসিস গুলোর মধ্যে অন্যতম। ওভার সেন্ট্রালাইজেশন হলো যদি একটা দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো যেমন জব, এডুকেশন, হসপিটাল, বিজনেস, গভর্নমেন্ট অফিস একটা মাত্র সিটিতে জমা হয়ে থাকে আর বাকি দেশটা প্র্যাকটিক্যালি এমটি থেকে যায়। এইটা হচ্ছে ওভার সেন্ট্রালাইজেশন। আর আমাদের বাংলাদেশে এক্স্যাক্টলি এইটা ঢাকা সিটিতে হচ্ছে। ইউনাইটেড নেশনের 2025-এর রিপোর্ট অনুযায়ী ঢাকাতে এখন প্রায় 3.5 কোটি মানুষ থাকে। এটা বাংলাদেশের টোটাল জনসংখ্যার রাফলি 14%। আর জিডিপির দিকে তাকাই তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের এস্টিমেশন অনুযায়ী বাংলাদেশের টোটাল জিডিপির মধ্যে 35 থেকে 40% ঢাকার একা। তো আপনারাই বলেন, দেশের 14% মানুষ দেশের প্রায় 40% ইকোনমি চালাচ্ছে। সবকিছু ঢাকা কেন্দ্রিক হয়ে আছে। ঈদের সময় ঢাকা থেকে যে মাস মুভমেন্টটা হচ্ছে, এই স্কেলের মাস মুভমেন্ট নর্মালি যুদ্ধ বা ন্যাচারাল ডিজাস্টারের সময় হয়। কিন্তু আমাদের এইখানে ঈদের সময় এমন হচ্ছে কারণ আমরা যারা ঢাকাতে থাকি তাদের ম্যাক্সিমাম মানুষই ঢাকাতে থাকে জাস্ট জীবিকার তাগিদে, শুধুমাত্র ভালো কোনো অপরচুনিটির জন্য নিজের মূল ঘর বাড়ি ছেড়ে ঢাকাতে শিফট হয়। আর ঈদের সময় ছুটি পেলেই চলে যায় শত আবেগ নিয়ে নিজের চিরচেনা জায়গায়। তো প্র্যাকটিক্যালি বলা যায় ম্যাক্সিমাম মানুষের নিজের ইচ্ছার বিরুদ্ধেই ঢাকাতে আসতে হয়। এইখানে সবাই বাধ্য হচ্ছে, কারণ আমাদের দেশের বেশিরভাগ সুযোগ সুবিধা গুলো একটা মাত্র সিটিতে কেন্দ্র করে আছে। তো আমরা সুযোগ সুবিধার সন্ধানে ঢাকাতে আসছি, তার ফলে ঢাকার জনসংখ্যাও দিন দিন বাড়ছে। ইউনাইটেড নেশনের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025 রিপোর্ট অনুযায়ী ঢাকা এখন ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট পপুলাস আরবান অ্যাগ্লোমেরেশন। তো জনসংখ্যার দিকে ঢাকা এখন দ্বিতীয়, শুধুমাত্র ইন্দোনেশিয়ার জাকার্তার পিছেই রয়েছে। আর ইউএন এর প্রজেকশন অনুযায়ী 2050 সালে ঢাকা হবে ওয়ার্ল্ডের নাম্বার 1 জনসংখ্যা বহুল শহর, প্রায় 52 মিলিয়ন মানুষ নিয়ে। তবে ডেন্সিটির দিক দিয়ে আমাদের 2050 পর্যন্ত ওয়েট করা লাগবে না, অলরেডি আমরা নাম্বার 1। ওয়ার্ল্ড আরবান পপুলেশন এর রিপোর্ট অনুযায়ী ঢাকার ডেন্সিটি আনুমানিক 47,000। আপনি যদি অন্য সিটির সাথে কম্পেয়ার করেন, নিউ ইয়র্ক সিটিতে এই ডেন্সিটি রাফলি 11,000, লন্ডনে রাফলি 5,000, আর টোকিওতে জাস্ট 6,000-এর মতো। মানে ঢাকাতে পার স্কোয়ার কিলোমিটারে নিউ ইয়র্কের চেয়ে 4 গুণ বেশি মানুষ থাকে।
এখন সেন্ট্রালাইজেশন যে কতটা ভয়ঙ্কর তা দেখার জন্য একটা প্যাটার্ন লক্ষ্য করেন। ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সেন্ট্রালাইজ দেশগুলো হলো ঢাকা, লেগোস, করাচি, কায়রো এবং মানিলা। তো বাসযোগ্য ইন্ডেক্সটা দেখি। EIU এর 2025 গ্লোবাল লিভিবিলিটি ইন্ডেক্সে 173টা শহরের মধ্যে ঢাকা 171তম, করাচি 170তম, লেগোস 168তম, আর কায়রো এবং মানিলা দুইটাই নিচের 10টা শহরের মধ্যেই থাকে সব সময়। এখন যদি বাজে ট্রাফিক ইন্ডেক্স দেখি তাহলে ঢাকা 7ম, মানিলা অ্যান্ড কায়রো শীর্ষ 10এই থাকে, আর লেগোস তো ওয়ার্ল্ডের সবচেয়ে বাজে ট্রাফিক। আবার আপনি যদি IQ এর গ্লোবাল রিপোর্টটা দেখেন, সবচেয়ে খারাপ বাতাসের সিটি হিসাবে সেই সেম নামগুলো ফিরে আসবে। তো এখন প্যাটার্নটা কি বুঝতে পেরেছেন? যে সিটিগুলা সেন্ট্রালাইজ সেইগুলা সবচেয়ে এক্সট্রিম, ওই এক্স্যাক্ট সেম শহরগুলা সবচেয়ে বাজে ট্রাফিক, বাজে AQI লিস্টেও আছে, বাসযোগ্য লিস্টে সবচেয়ে নিচের দিকে আছে। তো বলা যায় এটা একটা সিঙ্গেল চেন। সেন্ট্রালাইজেশন এক্সট্রিম হলে ট্রাফিক এক্সট্রিম হয়, ট্রাফিক এক্সট্রিম হলে পলিউশন এক্সট্রিম হয়, পলিউশন এক্সট্রিম হলে সিটি আর বাসযোগ্য থাকে না। আর ঢাকা এখন এক্স্যাক্টলি এই চেনের মধ্যে আছে। তবে এই চেনের জন্য ঢাকাতে কি কি সমস্যা হচ্ছে? বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের ডেটা অনুযায়ী ঢাকার এভারেজ ট্রাফিক স্পিড এখন 6.4 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু মানুষের হাঁটার স্পিড। প্রতিদিন 50 থেকে 80 লাখ কাজের সময়গুলো আমাদের ট্রাফিকে নষ্ট হচ্ছে, আর বার্ষিক অর্থনৈতিক লস হচ্ছে $3.5 থেকে $6.5 বিলিয়ন। আবার ঢাকার AQI সবসময় 250 থেকে 300 রেঞ্জে থাকে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইনের 10 গুণ বেশি। যদি বাতাসের গুণমানের লেভেল অন্য দেশের সাথে তুলনা করি তাহলে লন্ডনে AQI 30 থেকে 50, টোকিওতে 40 থেকে 60, আর ঢাকাতে 250 থেকে 300। আর একটু আগেই তো দেখলাম বাসযোগ্য দেশের ইন্ডেক্সে আমরা হয়েছি 171তম, তাও আবার 173টা দেশের মধ্যে। ঢাকার নিচে শুধু ত্রিপলি আর ডামাস্কাস, যেগুলো যুদ্ধগ্রস্ত দেশের রাজধানী। তো আমরা একেবারে যুদ্ধগ্রস্ত দেশের সাথে পাল্লা দিচ্ছি। ঢাকা 2023 ছিল 166তম, 2024 168তম, 2025 171তম। প্রত্যেক বছরই ঢাকা নিচু দিকে নামছে। অবাক হব না কিছুদিনের মধ্যেই আমরা 173তম হয়ে যাব। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা একটা অনুমান করেন যে আমরা কি 173তম হব, আর হলেও কত সালের মধ্যে, আর যদি না হই তাহলে কেন হব না। আচ্ছা, এখন একটা কষ্টদায়ক সমস্যার দিকে যাওয়া যাক। ঈদের সময় নিজের ভিটা বাড়ি, মা বাবা অথবা কোনো শখের নারীর টানে অনেকেই ঝুঁকি নিয়ে বাড়ি ফিরে, কিন্তু ঈদের সময় দুর্ঘটনায় নিজের জীবনটাও পর্যন্ত চলে যায়। মাত্র কিছুদিন আগে 18 মার্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে একটা ঘটনা ঘটলো, যেটা ছিল খুবই মর্মান্তিক। নাম ছিল তার সোহেল, বয়স ছিল মাত্র 22, বরিশালের মেহেন্দিগঞ্জে তার বাড়ি। তার স্ত্রীর নাম রেশমা, উনার বয়স ছিল মাত্র 20। তাদের জীবনটা সবে মাত্র শুরু হয়েছিল। ঈদের আনন্দে তারা বাড়ি ফিরছিলেন, কিন্তু সদরঘাটে তখন উপচে পড়া ভিড়। যাত্রীরা ছোট ছোট ট্রলার দিয়ে লঞ্চে উঠছিল, কারণ ঘাটে জায়গা নেই। এক্স্যাক্টলি এই মোমেন্টে পিছন থেকে লঞ্চ এসে ধাক্কা দেয়। সোহেল আর রেশমা দুই লঞ্চের মাঝে চাপা পড়ে যান। সোহেল সেইখানেই প্রাণ হারিয়ে ফেলেন। ঘটনাটি অনেক হৃদয় বিদারক ছিল। 2025 মার্চ বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একই চিত্র। সৌহার্দ্য পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে যায়। মানুষ ঘরে ফিরছিল, কিন্তু পথেই সব শেষ হয়ে গেল। অনেকেই বলবেন 18 মার্চের ঘটনায় সোহেলের খামখেয়ালি ছিল, আর লঞ্চ আর ট্রলারের ভুল ছিল। আবার 25 মার্চের ঘটনায় বাস ড্রাইভারের দোষ ছিল, অথবা ভেহিকেলের কন্ডিশন ঠিক ছিল না। কিন্তু এইটা আমরা ডিনাই করতে পারবো না যে এত মানুষ একসাথে মাস মুভমেন্ট না করলে সদরঘাটে উপচে পড়া ভিড়টা থাকতো না, ফেরিঘাটে এমন রাশ থাকতো না, ভেহিকেলের কন্ডিশন এমন বাজি নিয়ে চলতো না। আর এইগুলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, প্রতি বছর ঈদের সময় এই সেম ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি এবং রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ঈদের সময় এই সংখ্যাগুলো ভয়ঙ্করভাবে রিপিট হয়। 2023 সালে ঈদ উল ফিতরের প্রায় 328 জন এবং ঈদ উল আজহাতে প্রায় 385 জনের বেশি প্রাণ হারান।
2024 সালে ঈদুল ফিতরে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 438 জন, আর ঈদুল আজহাতে ছিল প্রায় 390 জনের বেশি। 2025 সালেও একই প্যাটার্ন, ঈদুল ফিতরে 400 প্লাসের কাছাকাছি, আর ঈদুল আজহাতেও প্রায় 350 থেকে 380-র মধ্যে মানুষ প্রাণ হারান। এখন আবার আপনারা বলতে পারেন যে অ্যাক্সিডেন্ট তো অন্য অনেক কারণেই হয়, ট্রাফিক ম্যানেজমেন্ট, চালকের স্কিল, গাড়ি বা লঞ্চের কন্ডিশন, সেটা সত্যি, কিন্তু কিছুটা হলেও তো ঢাকা কেন্দ্রিকতা দায়ী। তা না হলে কেন প্রত্যেক ঈদে ঢাকা থেকে প্রায় 1.5 কোটি মানুষকে একসাথে একটা ম্যাসিভ কায়োটিক এক্সোডাস করতে হয়, যার ফলে সদরঘাটে লঞ্চের উপর লঞ্চ এবং উপচে পড়া ভিড় থাকে? কারণ এইসব মানুষের বাড়ির কাছে অপরচুনিটি নেই, তারা বাধ্য হয়ে ঢাকাতে থাকে, আর ঈদ আসলেই বাধ্য হয়ে একসাথে বাড়ি ফিরে। এই ফোর্সড মাস মাইগ্রেশনের জন্য সবচেয়ে বেশি দায়ী আসলে ঢাকা কেন্দ্রিকতা। যদি দেশের বিভিন্ন শহরে অপরচুনিটি ভাগ করা থাকতো, তাহলে এই 1.5 কোটি মানুষকে একসাথে বাড়ি ফিরতে হতো না, যাতায়াত ব্যবস্থার উপর এমন ইনহিউম্যান প্রেশারটা থাকতো না, আর হয়তো কিছু মূল্যবান প্রাণ বাঁচানো যেত। কিন্তু এই সেন্ট্রালাইজেশন প্রবলেমটা কি শুধু আমাদের? অনেক ডেভেলপ দেশেও এক্স্যাক্ট সেম ঝামেলাটা আছে। সাউথ কোরিয়ার সোল শহরে দেশের 50% মানুষ থাকে, তাদের ফার্টিলিটি রেট 0.75, যা ওয়ার্ল্ডের সবচেয়ে কম। কোরিয়া গভর্নমেন্ট $270 বিলিয়ন খরচ করেছে বার্থ রেট বাড়ানোর জন্য, কিন্তু কাজ হয়নি, কারণ প্রবলেমটা ভৌগোলিক না, কাঠামোগত। সোলের ডমিনেশন কমাতে 2012 সালে সিজং সিটি বিল্ড করেছিল, এবং এইখানে 63টা গভর্নমেন্ট অফিস ইনস্টিটিউট শিফট করেছিল। সিজংয়ের ফার্টিলিটি রেট 1.1, কিছুটা হলেও বেড়েছে। জাপানের টোকিওতেও সেম প্রবলেম, 37 মিলিয়ন মানুষ থাকে এবং বাকি রিজিয়নাল শহরগুলো অবহেলিত হচ্ছে। জাপানে টোকিও থেকে বাইরে গেলে 1 মিলিয়ন ইয়েন দিবে, যা বাংলা টাকায় 7.5 লাখ টাকা। তারপরও সরকার সেন্ট্রালাইজেশন কমাতে পারেনি। বাংলাদেশেও অনেকগুলো মেগা রেসিডেন্সিয়াল প্রজেক্ট বানানো হয়েছিল, কিন্তু ওগুলো এই সেন্ট্রালাইজেশনের জন্য তেমন কাজে দেয় নাই, কারণ এইখানে ফান্ডামেন্টাল ফ্ল আছে, যেটা হলো হাউজিং ডিসেন্ট্রালাইজ হয়েছে কিন্তু অপরচুনিটি ডিসেন্ট্রালাইজ হয়নি। ধরেন ঘর আপনার এলাকা বিতে, কিন্তু অফিস আপনার এলাকা এতে। সেন্ট্রালাইজেশন ফিক্স হয়নি, জাস্ট ডিসপ্লেসড হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো আপনার মোবিলিটি সলভ করেছে, স্ট্রাকচার সলভ করেনি। একজন ঢাকার বাইরের গ্র্যাজুয়েটের এখনো অপরচুনিটির জন্য ঢাকাতে আসতে হবে। তাহলে আসল সলিউশনটা কি? সলিউশনটা হবে একেবারে মূল থেকে, যার সবচেয়ে বড় স্ট্রং মডেলটা হলো জার্মানি। জার্মানিতে আসল একটা সিঙ্গেল ডমিনেন্ট সিটি বলে কিছু নেই। বার্লিন হলো পলিটিক্যাল সেন্টার, মিউনিক সেখানে টেক হাব, ফ্রাঙ্কফুর্ট আবার বাণিজ্যিক শহর, হ্যামবার্গ আবার বন্দরের আস্তানা। তাদের সংবিধানেই বলা আছে ইকুইভ্যালেন্ট লিভিং কন্ডিশনস, যেটা মানে পুরো দেশের সবার জন্য জীবনযাত্রার মান সমান। সুযোগ সুবিধাগুলো কোনো একটা সিটিতে কেন্দ্রীভূত হয়ে থাকবে না। আরবান ইকোনমিস্টরা কনসিস্টেন্টলি বলেছেন শুধু ইনফ্রাস্ট্রাকচার বানালেই ডিসেন্ট্রালাইজেশন হয় না, অপরচুনিটিকে ফিজিক্যালি রিডিস্ট্রিবিউট করতে হয়। সব শহরের মাঝে সমান ভাগে ভাগ করতে হবে সুযোগ সুবিধাগুলো। যদি জার্মানির মতো বাংলাদেশেও আমরা সেম মডেল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? একবার ভেবে দেখুন, চট্টগ্রাম কিন্তু দেশে প্রায় 40% ইন্ডাস্ট্রিয়াল আউটপুট দেয়, আর 80% ইন্টারন্যাশনাল ট্রেড হ্যান্ডেল করে। মানে ঠিকভাবে ডেভেলপ করা গেলে চট্টগ্রাম সহজেই দেশের মেইন ইন্ডাস্ট্রিয়াল হাব হয়ে উঠতে পারে। রাজশাহীকে আমরা আগেই এডুকেশন সিটি বলি। ইউনিভার্সিটিজ, রিসার্চ, এগ্রিটেক সবকিছুর একটা স্ট্রং বেস অলরেডি আছে। এটাকে প্রপার সাপোর্ট দিলে এটা দেশের এডুকেশন আর ইনোভেশন হাব হতে পারে। সিলেট প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সাথে রেমিটেন্স ফ্লো আর গ্রোয়িং কানেক্টিভিটি। এই শহরটা খুব সহজেই একটা স্ট্রং ট্যুরিজম হাব হয়ে যেতে পারে। খুলনার দিকে তাকালে মংলা পোর্ট, পদ্মা ব্রিজের কানেক্টিভিটি সব মিলিয়ে এখানে একটা সলিড ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ডেভেলপ করার সুযোগ আছে। কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই জায়গাগুলো অলরেডি প্রোডাকশন আর ইন্ডাস্ট্রি দিয়ে কন্ট্রিবিউট করছে। এগুলাকে প্ল্যান্ড ভাবে গ্রো করানো গেলে ওভারঅল প্রেশার অনেকটা ডিভাইড হয়ে যাবে। আর আমি এখানে কিছু এক্সাম্পল দিলাম, প্রবাবল আইডিয়া দিলাম। বাংলাদেশে আর এমন অনেক পটেনশিয়াল রয়েছে যার একটা প্রপার সাপোর্ট লাগবে জাস্ট। এখন প্রশ্নটা সিম্পল, আমরা কি সবকিছু ঢাকায় রাখবো, নাকি এই শহরগুলোকে তাদের ফুল পটেনশিয়ালে যেতে দিব? যদি সত্যি ডিসেন্ট্রালাইজেশন করতে চাই, তাহলে শুধু একটা দুইটা সিটি না, মাল্টিপল শহরে এমপ্লয়মেন্ট, বিজনেস আর সুযোগ সুবিধা তৈরি করতে হবে। প্রাইভেট সেক্টরকে ঢাকা থেকে বাইরে নিতে হবে, প্রয়োজনে ইনসেন্টিভ দিয়েও হলেও। আর গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অফিসগুলোও ভাগ করে দিতে হবে, যেন সব কাজের জন্য মানুষকে ঢাকায় আসতে না হয়।
কারণ শেষ পর্যন্ত ঢাকা প্রবলেম না, প্রবলেম হচ্ছে সবকিছু এক জায়গায় জমা হওয়া। আর যেটা এক জায়গায় জমা হয় সেটা ছেড়ে দিলেই ব্যালেন্স ফিরে আসবে। আমাদের ইয়াং জেনারেশন এখন পলিটিক্যাল ইস্যু নিয়ে অনেক বেশি সচেতন এবং ভোকাল, এটা ভালো সাইন। কিন্তু একই লেভেলের সচেতনতা আমাদের কাঠামোগত ভবিষ্যতের জন্য দরকার। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটা অনেক সহজ, আমরা কেমন দেশে থাকতে চাই? আমরা কেউই চাই না আমাদের পরবর্তী জেনারেশন এমন একটা শহরে বড় হোক যেখানে বাতাসের পলিউশন হুয়েল লিমিটেড 10 গুণ বেশি, যেখানে জীবনের গোল্ডেন আওয়ার্স গুলো প্রতিদিন ট্রাফিক জ্যামে নষ্ট হয়ে যায়, আর যেটা গ্লোবালি বসবাসের অযোগ্য হিসেবে র্যাঙ্ক করে। আমরা যদি এখনই এই দিকগুলো নিয়ে সিরিয়াস না হই তাহলে প্রবলেমটা সুদূর ভবিষ্যতেও থাকবে, আর এই সেম সাইকেল বারবার রিপিট হবে। একবার ভেবে দেখেন 17 কোটি মানুষের দেশের শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, প্রশাসন আর সুযোগ সুবিধা সব কিছু একটা মাত্র 300 বর্গ কিলোমিটারের একটা শহরের মধ্যে খুঁজে দেওয়া হয়, তখন এর প্রভাব খুবই স্পষ্ট। এই অতিরিক্ত ডেন্সিটির প্রেসারে ট্রাফিককে কনজেস্টেড করবেই, বাতাসকে বিপজ্জনক মাত্রা দূষিত করবেই, আর শহরটাকে ধীরে ধীরে বসবাসের অযোগ্য করে তুলবেই। আর প্রতি ঈদে এই ডেসপারেট মাস মাইগ্রেশনে মানুষের প্রাণ ঝুঁকিতে থাকবেই। আর এগুলো কোনো অপিনিয়ন না, এটা পিওর ডেটা ড্রিভেন রিয়েলিটি। তো দেশের উন্নতি মানে শুধু একটা শহরের উঁচু বিল্ডিং না, দেশের উন্নতি মানে সুযোগের সমান বন্টন। ঢাকা যতই বড় হোক, একটা সিটি কখনো 17 কোটি মানুষের স্বপ্ন একা বহন করতে পারে না। আজকে যদি আমরা সবকিছু এক জায়গায় আটকে রাখি তাহলে কাল একই সমস্যা আরো বড় হয়ে ফিরে আসবে। কিন্তু যদি আমরা সুযোগগুলো ছড়িয়ে দেই তাহলে শুধু শহর না, পুরো দেশটাই একসাথে আগাবে। কারণ শেষ পর্যন্ত একটা শহর বড় হলে সেটা ডেভেলপমেন্ট, কিন্তু একটা দেশ একসাথে বড় হলে সেটাই আসল উন্নয়ন। সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।